ব্রহ্মচারী প্রভু, অধ্যক্ষ ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির। উপস্থিত রয়েছেন শ্রীমৎ পরিতোষানন্দ গিরি মহারাজ, শঙ্কর মঠ ও মিশনের সুযোগ্য প্রতিনিধি। উপস্থিত রয়েছেন শ্রীমৎ সচ্চিদানন্দ মহারাজের প্রতিনিধি অর্থাৎ ঋষিধামের সহ মহান্ত মহারাজ, এবং উপস্থিত রয়েছেন আমাদের ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ উমেশানন্দ ব্রহ্মচারী মহারাজ, গিরি মহারাজ, এবং উপস্থিত রয়েছেন শ্রীমৎ রণনাথ ব্রহ্মচারী মহারাজ। উপস্থিত রয়েছেন শ্রীমৎ প্রেমময়ানন্দ মহারাজ, এবং উপস্থিত রয়েছেন শ্রীমৎ গোবিন্দ ব্রহ্মচারী মহারাজ। উপস্থিত রয়েছেন শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ। উপস্থিত রয়েছেন শ্রীমৎ বীরেশ্বরানন্দ গিরি মহারাজ। উপস্থিত রয়েছেন শ্রীপাদ অকিঞ্চন দাস ব্রহ্মচারী প্রভু। উপস্থিত রয়েছেন শ্রীমৎ স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু। উপস্থিত রয়েছেন আমাদের রনি বাবা সহ অনেক সাধু সন্ত বৃন্দ। আপনাদের সকলকে আজকের এই সংবাদ সম্মেলনে যোগদানের জন্য এবং জাতির ক্রান্তি লগ্নে সনাতনী বা সংখ্যালঘু জনগোষ্ঠীর নেতৃত্ব প্রদানের জন্য কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর আত্মপ্রকাশ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন নিপীড়নের বিষয়ে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা অবগত আছেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এবং সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্রিয়াশীল সকল সংগঠনের ঐক্যবদ্ধ মোর্চা বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করে আসছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ এই দুইটি জোট ঐক্যবদ্ধভাবে নির্যাতিত নিপীড়িত সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে আন্দোলন সংগ্রাম করবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন, বিগত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানে নজিরবিহীন হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, জায়গা জমি দখল, লুটপাট, নির্মম নির্যাতন ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অনেক নারীর উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয়, সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনা কারণে ভয়ভীতি দেখিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের অসংখ্য শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ধর্মীয় পরিচয়ের কারণে অসংখ্য নিরপরাধ সনাতনীকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ভঙ্গুর আইন শৃঙ্খলার সুযোগ নিয়ে নিরীহ সনাতনী সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল অপশক্তির নজিরবিহীন এইসব ন্যাক্কারজনক ঘটনায় দায়ীদের বিরুদ্ধে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান আইনি পদক্ষেপ নিতে আমরা দেখিনি। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংগঠিত এরূপ ন্যাক্কারজনক হামলা, নির্যাতন, নিপীড়ন এখনও অব্যাহত থাকায় সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিনিয়ত আতঙ্কে দিনাতিপাত করছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন, রাজনৈতিক পরিবর্তনের পর বারবার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর
সাম্প্রদায়িক অপশক্তি নির্মম নির্যাতন নিপীড়ন চালালেও কোনো ঘটনারই বিচার হয়নি। এর ওই প্রেক্ষাপটে স্বাধীনতার পর থেকে ক্রমাগত ধর্মীয় বঞ্চনা, বৈষম্য ও নির্যাতন নিপীড়নের প্রতিবাদে এবং অস্তিত্ব রক্ষায় বাধ্য হয়ে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ তথা সংখ্যালঘু সম্প্রদায় রাষ্ট্রের কাছে ৮ দফা যৌক্তিক দাবি উত্থাপন করে। সনাতনী সম্প্রদায়ের উত্থাপিত ৮ দফাগুলো হলো: সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা। ২. অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। ৩. সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে এবং জাতীয় সংসদে সংখ্যানুপাতিক হারে আসন বরাদ্দ রাখতে হবে। ৪. হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। ৫. দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। ৬. প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। ৭. সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। ৮. শারদীয় দুর্গাপূজায় ৫ দিনের সরকারি ছুটি ঘোষণা দিতে হবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন ঘোষিত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কারী শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী ও বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্তদের নেতৃত্বে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ সারা দেশে দীর্ঘদিন যাবৎ নিয়মতান্ত্রিক উপায়ে সভা সমাবেশ সহ শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাগরণ মঞ্চ বিগত ২৫শে অক্টোবর ২০২৪ শুক্রবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে বিভাগীয় গণসমাবেশ আয়োজন করে। স্মরণকালের সর্ববৃহৎ শান্তিপূর্ণ এই গণসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে সনাতন সম্প্রদায়ের লক্ষ লক্ষ নরনারী অংশগ্রহণ করে, যা বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত শান্তিপূর্ণ এই গণসমাবেশে সরকারের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করায় সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম, দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের বিভিন্ন দায়িত্বশীল পর্যায় থেকেও ৮ দফার যৌক্তিকতা স্বীকার করে এর সাথে সংহতি জানালেও সনাতনী সম্প্রদায়ের স্মরণকালের সর্ববৃহৎ এই শান্তিপূর্ণ গণজমায়েতকে প্রশ্নবিদ্ধ করা এবং বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অশুভ উদ্দেশ্যে জাতীয় পতাকার অবমাননার কথিত অভিযোগে জৈনক ফিরোজ খান নামে এক ব্যক্তি বিগত ৩০শে অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী সহ ১৯ জন সংগঠকের বিরুদ্ধে একটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতীত কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা যায় না। ষড়যন্ত্রমূলক কথিত রাষ্ট্রদ্রোহিতার মামলাটি দায়েরের ক্ষেত্রে আইনের নির্ধারিত এই প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি। এই থেকে প্রতীয়মান হয় বিশেষ মহল সরকারকে বিব্রত করার অসৎ উদ্দেশ্যেই মিথ্যা, ভিত্তিহীন মামলাটি দায়ের করেছে। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সনাতনী সম্প্রদায়ের চলমান আন্দোলনকে নস্যাৎ জন্যই আন্দোলনের সাথে যুক্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।
ফলে মিথ্যা হয়রানিমূলক বানোয়াট এই মামলার দায়েরের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবিতে সারা দেশে বিক্ষুব্ধ সনাতনী সমাজ শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। এমনকি বহির্বিশ্বে ওই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সনাতন ধর্মের অনুসারীরা নিজের মাতৃভূমিকে মাতৃতুল্য রূপে শ্রদ্ধা করে। মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে সনাতনী সম্প্রদায়ের অসীম ত্যাগের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। সনাতনীদের কাছে লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত অপরিমেয় সম্মান ও মর্যাদার। আমরা দেশকে মাতৃরূপে শ্রদ্ধা করি, এটি আমাদের ধর্মীয় শিক্ষা। সুতরাং বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকার কথিত অবমাননার অভিযোগে দায়ের করা উল্লেখিত রাষ্ট্রদ্রোহের মামলাটি সর্বৈব মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা বিশ্বাস করি সনাতনী সম্প্রদায়ের চলমান যৌক্তিক ৮ দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করা, আন্দোলনের সাথে সম্পৃক্ত পরম সম্মানিত সাধুসন্ত ও সংগঠকদের হয়রানি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অসৎ উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এই হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি থেকে এই মামলার বাদীকে দলীয় সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের মাধ্যমে এটি প্রতীয়মান হয়। বিএনপিকে এই সিদ্ধান্তের জন্য সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সনাতনী সম্প্রদায়ের নেতৃস্থানীয় সম্মানিত সাধুসন্ত ও সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে ইতিবাচক মনোভাব রয়েছে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু সনাতন সম্প্রদায়ের চলমান ৮ দফা আন্দোলন এবং আন্দোলনের সাথে যুক্ত সাধুসন্ত ও সংগঠকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাটি প্রত্যাহার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে প্রতিক্রিয়াশীল অপশক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে অপপ্রচার ও উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিগত ৫ই নভেম্বর বিকেলে চট্টগ্রামের হাজারীগলির জৈনক ওসমান আলী নামক এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইসকন ও আন্দোলনের মুখপাত্রকে নিয়ে কটূক্তি, মানহানিকর ও উস্কানিমূলক একটি পোস্ট শেয়ার করে। প্রেক্ষিতে স্থানীয় সনাতনী সম্প্রদায় তাৎক্ষণিকভাবে শান্তিপূর্ণ এর প্রতিবাদ জানান। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর হামলার অভিযোগে গভীর রাতে অভিযানের নামে হিন্দু অধ্যুষিত চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানাধীন ঘনবসতিপূর্ণ হাজারীগলি এলাকায় চতুর্দিক থেকে অবরুদ্ধ করে এবং বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ঘুমন্ত হিন্দু সম্প্রদায়ের নিরীহ মানুষদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে নির্বিচারে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরায় হার্ড ডিস্ক নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অমানসিক নির্যাতনের শিকার মানুষের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা দেখে যে কোনো মানবিক মানুষ বিস্মিত হবে। দুর্ভাগ্যজনকভাবে ফেসবুকে সনাতন ধর্ম ও ইসকনের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ মিথ্যা অপপ্রচারের ঘটনায় অভিযুক্ত ওসমান আলীর বিরুদ্ধে তাৎক্ষণিক কোনরূপ আইনগত পদক্ষেপ গ্রহণ না করে উল্টো রাতের আধারে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক সংক্ষুব্ধ নিরীহ হিন্দু সম্প্রদায়ের উপর হামলার পর তাদের আসামি করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। দূরভিসন্ধিমূলকভাবে এই ঘটনার সাথে দূরবর্তী সম্পর্ক না থাকা সত্ত্বেও ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহিতা মামলার অভিযুক্তদেরকেও এই মামলায় আসামি করা হয়। এই মামলায় সেদিন রাতে প্রায় ৮০ জন সনাতনীকে গ্রেপ্তার করে নির্দয়ভাবে পেটানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে অমানসিক নির্যাতনের ফলে গুরুতর এইসব নিরীহ হিন্দুকে ন্যূনতম চিকিৎসা সেবাও দেওয়া হয়নি। শুধু তাই নয়, নির্যাতনের শিকার গুরুতর অসুস্থ নিরীহ এইসব মানুষকে
আইন কানুনের তোয়াক্কা না করে মধ্যরাতে আদালতে হাজির করা হয়। নির্মম নির্যাতনের শিকার এই সব নিরীহ মানুষকে শুধুমাত্র চিকিৎসা সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত করা হয়নি, প্রাথমিক পর্যায়ে আদালতে তাদেরকে আইনজীবীদের সাথেও কথা বলতে দেয়া হয়নি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই মামলায় অজ্ঞাতনামা হিসেবে এখনো অনেক নিরীহ সনাতনীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমে আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাধু সন্তদের নামে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা করা হচ্ছে। অদৃশ্য অপশক্তির ইশারায় জামিন প্রাপ্তির আইনি অধিকার থেকে বঞ্চিত করার অসৎ উদ্দেশ্যে আটককৃতদের 5 আগস্ট পরবর্তী দায়েরকৃত বিভিন্ন হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। এই মামলায় অভিযুক্তদের পক্ষে নিযুক্ত অনেক বিজ্ঞ আইনজীবীকে প্রতিনিয়ত বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করা হচ্ছে। এইসব স্পষ্টত গুরুতর মানবাধিকার লঙ্ঘন, আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা দ্ব্যর্থহীনভাবে ভাষায় বলতে চাই, আমরা কোনো অপরাধীর পক্ষে নই। হাজারীগলিতে সেদিন আইন শৃঙ্খলা বাহিনীর উপর কোনো দুষ্কৃতিকারী যদি হামলা করে থাকে, আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানাই। কিন্তু গভীর রাতে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ করে সিসিটিভি ক্যামেরা ভেঙে ঘুমন্ত নিরীহ হিন্দু সম্প্রদায়ের উপর নির্বিচারে হামলা, নির্যাতন ও গণগ্রেপ্তারের ঘটনায় আমরা উদ্বিগ্ন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষ এবং সনাতন সম্প্রদায়ের চলমান যৌক্তিক আন্দোলনকে নস্যাৎ করার অশুভ উদ্দেশ্যে এই মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিরীহ হিন্দু জনগোষ্ঠীকে হয়রানি করা হচ্ছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিশেষ কোনো গোষ্ঠী এই অপতৎপরতায় লিপ্ত রয়েছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, বিদ্যমান পরিস্থিতিতে আপনাদের মাধ্যমে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট, যেটি আজকে থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামে আত্মপ্রকাশ করছে, আমরা নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করছি। অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের যৌক্তিক 8 দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 2. অবিলম্বে বিগত 5 নভেম্বর 2024 চট্টগ্রামে হাজারীগলিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপর কথিত হামলা ও হিন্দু সম্প্রদায়ের উপর গভীর রাতে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্মম নির্যাতনের নিরপেক্ষ তদন্ত ও বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। এই ঘটনায় আটক ও নির্মম নির্যাতনের শিকার নিরীহ সনাতনীদের মুক্তি দিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই ঘটনায় আটককৃতদের ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। এই ঘটনাকে পুঁজি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে গভীর রাতে নিরীহ সনাতনীদের উপর অন্যায়ভাবে নির্যাতন করা আইন শৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6. সংখ্যালঘু সম্প্রদায়ের যৌক্তিক আন্দোলনে নেতৃত্বদানকারী সাধু সন্ত সংগঠকদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের চলমান আন্দোলন সরকার কিংবা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। আমাদের চলমান আন্দোলন আপামর সনাতনী সম্প্রদায়ের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে নিরীহ সংখ্যালঘুদের উপর চলমান অন্যায় অনাচার বন্ধ ও উপরোক্ত যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নে আন্তরিকভাবে এগিয়ে আসবে। ধন্যবাদ। বাদান্তে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর পক্ষে সবাইকে ধন্যবাদ। এবং আজকে একটি আমরা ঘোষণা দিচ্ছি, আমাদের আগামী 22 নভেম্বর রংপুরে যে বিভাগীয় মহাসমাবেশ হবে, আমরা 15 দিনের জন্য সমস্ত কার্যক্রম বন্ধ রেখেছিলাম। আমরা সরকারকে সহযোগিতা করতে চেয়েছি। আমরা এখনও সহযোগিতা করার মনোভাবেই পোষণ করি।
শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কোনো বিশৃঙ্খলতার বিরুদ্ধে, কোনো রাজনৈতিক ইন্ধনে যুক্ত হওয়ার বিরুদ্ধে আমরা আমাদের অধিকার এবং মতামত তুলে ধরার জন্য আগামী 22শে নভেম্বর রংপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং আগামী 6 ডিসেম্বর যেটি আপনার খুলনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মহাসমাবেশ, তো আমরা সেই দিনটি যেহেতু আপনার বাবরি মসজিদ ভাঙার দিন, এটা আমরা এই প্রক্রিয়াকে কোনোভাবে সমর্থন করি না, সেজন্য আমরা সেই দিনের পরিবর্তে 13ই ডিসেম্বর শুক্রবার খুলনায় মহাসমাবেশ হবে এবং আমাদের 29শে নভেম্বর যেটি বরিশালে মহাসমাবেশ হওয়ার কথা ছিল, আমরা যেহেতু সকলে শান্তিপূর্ণ সহাবস্থান এবং প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সেখানে বরিশালের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সম্মানিত পীর জনাব পীর সাহেব চরমোনাই এবং আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে চরসিনা, ওনাদের সেখানে মাহফিল রয়েছে, বার্ষিক মাহফিল, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমরা সেই দিনটি পিছিয়ে আমরা 20শে ডিসেম্বর শুক্রবার করার ঘোষণা প্রদান করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। না, আমাদের পূর্ব ঘোষিত আমরা যেই কর্মসূচি করছিলাম দুটো প্ল্যাটফর্মে, আমরা দুটো প্ল্যাটফর্মেই সমন্বিতভাবে কাজ করছিলাম, কিন্তু বৃহৎ ঐক্যের স্বার্থে আমরা আমাদের কর্মসূচিগুলো একত্রীভূত করে একই প্ল্যাটফর্মে আমরা করব। এখন থেকে আমরা চাই পুরো সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠী একত্রীভূত হোক, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাক। তারই নিরিখে একটি আদর্শ স্থাপনের জন্য আমরা দুটি নেতৃস্থানীয় সংগঠন একীভূত হচ্ছি। আমাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতিটি বিভাগীয় সমাবেশগুলো হবে এবং তারপরে জেলা উপজেলা জেলা পর্যায়ে সমাবেশগুলো হবে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বা আগে পূর্ব ঘোষিত রূপরেখা অনুযায়ী এগিয়ে যাবে। আর আমাদের পরিবর্তিত প্রেক্ষাপটে কোনো সিদ্ধান্ত আসলে আমরা বসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে অবগত করব। আমরা বলি বাংলাদেশের আপনার স্বনামধন্য ব্যক্তিত্ব বিশ্ব নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি দায়িত্ব নিয়েছেন। আমাদের চট্টগ্রামেরই কৃতি সন্তান, আমরা গর্বিত। উনি একজন বিশ্ব নাগরিক বলা চলে, কিন্তু ওনার উদারতা অথবা ওনার কি বলবো সরলতাকে পুঁজি করে সরকারের একটি অংশ, প্রশাসনের একটি অংশ, রাজনৈতিক মতাদর্শের একটি অংশ সম্মিলিতভাবে এই পুরো দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য চেষ্টা করছে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমরা 5ই আগস্টের পরে আমাদের প্রধান উপদেষ্টাও স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে। উনি প্রথম এসেই এই কথাটা স্বীকার করেছেন এবং তা রোধ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজকে আমাদের প্রধান উপদেষ্টার মাননীয় সহকারী, যিনি এখন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, জনাব মাহফুজ ভাই, আমরা ওনার কাছে কৃতজ্ঞ। উনি আমাদেরকে একদিনের দুর্গাপূজার ছুটি বৃদ্ধি করার জন্য সরকারের সঙ্গে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, একটা ভালো রোল প্লে করেছেন। তিনি ঢাকেশ্বরী মন্দিরে প্রতিশ্রুতি দিয়েছেন, সরকারের পক্ষে প্রেসে বক্তব্য দিয়েছেন যে আমাদের অন্যতম প্রধান যে দাবি, 1 নম্বর দাবি ছিল ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, তাদের ক্ষতিপূরণ প্রদান এবং তাদের বিচার নিশ্চিত করা, তাদের উপর যে হামলা হয়েছে যেটা পুনরাবৃত্তি না হয়। কিন্তু সেটা তিনি ঘোষণা দেওয়ার পরেও দুর্গাপূজার পরে আমরা 16 দিন অপেক্ষা করার পরে চট্টগ্রামে মহাসমাবেশ করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারিভাবে কোনো
এটার ডিক্লারেশন হয় নাই যে কয়টা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা নিরূপণের জন্য কোনো উদ্যোগও গ্রহণ করা হয়নি। তো আমরা মনে করছি সরকারের মধ্যে একটা অংশ চাই যে এই বিষয়টাকে ঝুলিয়ে রেখে সরকারের অবস্থানকে বিব্রত করা এবং সনাতনী সংক্ষুব্ধ জনগোষ্ঠীকে মানে বিপদগামী করার জন্য ইন্ধন দেওয়া। এটা রোধ করার জন্যই সমস্ত সনাতনী সন্তরা সাধুরা কোনো রাজনৈতিক প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যাতে এটাকে বিপদগামী করতে না পারে, কোনো রাজনৈতিক মদতপুষ্ট সনাতনী দালালরা এটা যাতে বিপদাপন্ন করতে না পারে, এই জন্যই সন্তরা নেতৃত্ব দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই স্বাভাবিক একটি প্রগতিশীল আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জঙ্গি থেকে শুরু করে হেন কোনো তকমা নাই, মিডিয়ারও একটা হলুদ মিডিয়ার অংশ এই কার্যক্রম করছে এবং 21শে টিভিতে নিয়মিত ধারাবাহিকভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং তারা ফেক ভিডিও বানাচ্ছে, বিভিন্ন সুপার এডিট ভিডিও বানাচ্ছে, রাজনৈতিক তকমা দেওয়ার চেষ্টা করছে। আমরা আমাদের সন্তরা কোনো রাজনৈতিক পরিসরে গিয়ে কোনো রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে কখনো আলাপ আলোচনা করিনি, আমরা সেরকম কোনো প্রমাণও নেই। আমরা দুর্গাপূজার অনুষ্ঠানে আমাদেরকে বিএনপি অফিসে নিমন্ত্রণ করেছে, আমরা সেখানে গিয়েছি। এরকম কোনো রাজনৈতিক দল ধর্মীয় অনুষ্ঠানে যদি নিমন্ত্রণ করে আমরা গিয়ে থাকি এবং আমাদের মন্দিরে কোনো বার্ষিক অনুষ্ঠানে আপনার সরকারি প্রতিনিধিরা এসেছে। কিন্তু এই বিষয়গুলোকে বিকৃত করে শুধু আমাদের আন্দোলনকে বিপদগামী করার জন্য, বিভ্রান্তভাবে উপস্থাপন করার জন্য একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সতত লেগে আছে। আপনাদের মাধ্যমে অনুরোধ করব এটি রোধ করার জন্য আপনারা গঠনমূলক ভূমিকা রাখবেন। আমরা সনাতনী সম্প্রদায়কে দীর্ঘকাল বহু সংগঠনে আমরা বিভক্ত ছিলাম। এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রতিটি রাজনৈতিক দল যখনই আমরা কোনো আমাদের অধিকার নিয়ে কথা বলেছি, অনেকে বলছে আমরা বিগত 15 বছর কোথায় ছিলাম। বর্তমানের যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের চেয়েও দ্বিগুণ আন্দোলন হয়েছে আপনার 21 সালে শারদীয় রক্তাক্ত শারদে এবং 154টা দেশে আন্দোলন বিস্তৃত হয়েছিল। অথচ এই সত্যগুলো উপস্থাপন না করে সবসময় শুধু বিকৃত উপস্থাপনা করে এবং সেই সময়ে আমরা যে নন্দনকাননে মহাসমাবেশ করেছিলাম সেখানে তৎকালীন বিরোধী দলের নেতা বর্তমান মেয়র ডক্টর সাদাত সাহেব থেকে সোলাইমান শেখ থেকে শুরু করে আওয়ামী লীগ, বিএনপি সমস্ত রাজনৈতিক দল আমাদের সঙ্গে সংহতি জানিয়েছিল। তো এখন প্রশ্নটা হচ্ছে সেই আন্দোলনগুলো করতে গিয়ে আমাদেরকে সরকারি পর্যায়ে জানানো হয়েছিল আপনারা বিভক্ত, আপনারা এক হয়ে আসেন। এই খেলা যেন আর খেলতে না পারে এই জন্য আমরা সমস্ত সনাতনী সংগঠন, এখানে দেখবেন সবাই এক এক মতাদর্শের আচার্য, বিভিন্ন মতাদর্শের গুরুরা এক হয়েছে এবং আমরা পুরো সনাতনী কমিউনিটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করব না। যারা আমাদের ডিমান্ড, আমাদের প্রত্যাশা, আমাদের মর্যাদার সঙ্গে সম অধিকারের নিরিখে, সাম্যতার নিরিখে নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে আমাদের সঙ্গে মুভ করবে, আমরা তাদের সঙ্গে কাজ করব। না হলে আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তিতে যুক্ত হব না। এই লক্ষ্যে আমরা পুরো জনগোষ্ঠীর সমস্ত আন্দোলনকারী যে দুটি বড় প্রতিষ্ঠান আমরা একীভূত হয়েছি। ধন্যবাদ আপনাদের। আমি তো আগেই বলেছি যে আমাদের প্রতিক্রিয়াশীল একটা গোষ্ঠী প্রশাসনের একটি অংশকে, সরকারের একটি অংশকে ব্যবহার করে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। তারাই আমাদেরকে সেদিন যে জিনিসটা বলছেন রাষ্ট্রদ্রোহ মামলার বিরুদ্ধে, যখন সনাতনীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল, গাড়িতে আমাদের এখানে স্যারেরা আছেন, সাধুরা আছেন, ইনার বুকে
ছিঁড়ে ফেলেছে বাধা দিয়ে, ওই উনার বুকে আঘাত করেছে এবং আমাদের এই ভার্সিটির শিক্ষক থেকে শুরু করে সবাইকে গাড়িতে প্রশ্ন করা হয়েছে যে নন মুসলিম কে আছে। হ্যাঁ, তো নন মুসলিম দেখে দেখে তাদেরকে রোধ করা হয়েছে। তো দেশে আমাদেরকে বলা হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা আমাদের আশান্বিত করেছিল যে আমরা বাংলাদেশি জনগোষ্ঠী, আমরা বাংলাদেশের নাগরিক, সকলে সমতার ভিত্তিতে থাকব। তাহলে সেখানে ধর্মীয় পরিচয়কে আধার করে আমাদেরকে আলাদাভাবে চিহ্নিত করার প্রচেষ্টা হচ্ছে। তাহলে প্রধান উপদেষ্টার মনোভাবকে প্রশাসনের যে অংশ এগুলো করছে তারা কতটুকু মূল্যায়ন করছে এটা আপনারাই বিবেচনা করবেন। তো যেখানে প্রশাসনের লোক সরকার প্রধানের মনোভাবকে শ্রদ্ধা করে না, সেখানে যারা সাম্প্রদায়িক গোষ্ঠী তারা তো এটাকে সুযোগ নেবেই। এই জন্য এটাকে আমরা নতুন কিছু মনে করছি না, এটা ধারাবাহিকতারই একটা নামান্তর। এই জন্য এটা আপনারা মুক্ত বুদ্ধির আধার, আপনারাই যদি চেষ্টা করেন বাংলাদেশ একটা মুক্ত গণতন্ত্র এবং সকলের সহাবস্থানের সুন্দর পরিবেশ বিনির্মিত হবে। এখানে কি বলবো, এখানে যারা আছেন আমাদের প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ তপোবন আশ্রমের অধ্যক্ষ, ওনারা শক্তি সাধক। আমাদের উমেশানন্দ গিরি মহারাজ আছেন, ওনারা হচ্ছেন ব্রহ্মবাদী। আমাদের গিরি মহারাজ আছেন, ওনারা ব্রহ্মবাদী বা শৈব বলা যায়। আবার আমাদের অজপানন্দ মহারাজ আছেন, ওনারাও শক্তি সাধক। আমাদের ঋষিধাম রয়েছে, বীরেশ্বরানন্দ পুরী মহারাজ রয়েছেন, স্বরূপ দাস বাবাজি রয়েছেন। এখানে সব সন্তদের দেখেন, এরা হচ্ছে সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী কোনো ধর্মীয় সংগঠন নয়, এরা হচ্ছে গুরু বা নির্ণায়ক প্রতিনিধি। তো তারা যদি মনে করতো ইসকন একটা আলাদা কিছু সনাতনীদের কাছে, তাহলে আমাকে কি জন্য একটা আলাদা ধর্মের মানুষকে কেন ওদের সঙ্গে রেখেছে বলেন? এবং ওনারা সবাই এখানে উমেশানন্দ মহারাজ আছেন, প্রাঞ্জলানন্দ মহারাজ আছেন, ওনারা অনেক ঋদ্ধ জ্ঞানী গুণী। আমার মতো একটা নাবালককে কেন ওনারা মুখপাত্র করেছেন এটা আপনারাই বিবেচনা করবেন, এটা আমি কি বলবো। এবং অতিশয় দুর্ভাগ্যজনক হচ্ছে এই অপতৎপরতাটা করা হচ্ছে বাংলাদেশের যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, তারা জানে ইসকন সারা বিশ্বে সমাদৃত। এই যে আপনার আমেরিকায় এখন গোয়েন্দা প্রধানের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তুলসী গিবার্ট, সেই ইসকনের একজন ভক্ত। তো ইসকন যদি জঙ্গি হয়, যে আমেরিকা সব সময় জঙ্গির বিরুদ্ধে রোল প্লে করে, তাহলে তাকে কেন সেখানের প্রধানের দায়িত্ব দিয়েছে? রামায়া স্বামীরা আছেন, যিনি হোয়াইট হাউসের নীতি নির্ধারক প্যানেলে দায়িত্ব দিয়েছেন, তারা হচ্ছে ইসকনের অনুগামী ফলোয়ার্স। তাহলে এই রকম ব্যক্তিদেরকে কেন ওখানে দায়িত্ব দিয়েছে হোয়াইট হাউসে? এবং বিশ্বে আপনার এই আরব দেশগুলোতে দেখেন, আপনি দুবাই থেকে শুরু করে, কাতার থেকে শুরু করে, আপনার কি বলে সৌদি আরব থেকে শুরু করে, প্রতিটা দেশে ইসকন 154টা দেশে স্ব দেশের নিবন্ধিত আইন অনুযায়ী এবং জাতিসংঘের অ্যাপ্রুভেল অনুযায়ী কার্যক্রম করছে। জাতিসংঘের প্রায় 9টা সংস্থা ইসকন ওতপ্রোতভাবে কাজ করছে। তাহলে এবং বাংলাদেশে 82 থেকে ইসকন নিবন্ধিত একটা অর্গানাইজেশন, ধর্মীয় সোসাইটি হিসেবে সোসাইটি একটি নিবন্ধিত, এবং প্রতি 6 মাস অন্তর অন্তর ইসকনের অডিট হচ্ছে। যেই সমস্ত সংগঠন ইসকন নিয়ে প্রশ্ন করছে তাদের আয়ের কোনো হদিস নাই, তাদের ব্যয়ের কোনো হদিস নাই, তাদের কোনো নিবন্ধন নাই, উস্কানিমূলক কথা বলে, কারণ জানে ইসকনের বিরুদ্ধে কথা বললে বিশ্ব বিবেক কথা বলবে। যে রাশিয়ায় গীতা ব্যান করতে চেয়েছে, এখন সেই রাশিয়ায় সবচেয়ে বেশি ইসকনের প্রচার হচ্ছে। এবং বিপরীত মেরুর যে ব্লক, রাশিয়া চাইনা একটা ব্লক, ইউরোপ আমেরিকা একটা ব্লক, দুই ব্লকেই ইসকন সমানভাবে সমাদৃত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে যাচ্ছে সমাজ রাষ্ট্র বিনির্মাণে। তাহলে সেখানে ইসকনকে জঙ্গি তকমা দেওয়া, সেখানে ইসকনকে ব্যান করার প্রস্তাব করা, এটা বাংলাদেশের বৈশ্বিক প্রেক্ষাপটে অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ব্র্যান্ড বা আপনার প্রচারণা স্টাবলিশ করার জন্য এই অপতৎপরতাকারীরা করছে। তো আমি মনে করি, এই যে মনে করেন আমরা তো বললাম আমরা চরমোনাই সাহেব উনি বার্ষিক মাহফিল করবেন, একজন উনি স্বনামধন্য পীর, আমরা সম্মান জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা পিছিয়ে যাব। যদি আমরা জঙ্গি হতাম তাহলে আমরা বলতাম যে ওনারা যেমন করতে পারে আমরাও করতে পারি। তাহলে যেখানে সহনশীলতার শিক্ষা দেয়,
আমরা কোনো প্রাণী হত্যা করি না, মাছ মাংস খাই না, ডিম রস